ইউনূস সরকারের আশীর্বাদের হাওয়ায় মিলে গেছে শত কোটি রাষ্ট্রীয় সম্পদ। পদত্যাগপত্র জমা দিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের সেই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন গয়েশ্বর। বাংলাদেশ থেকে মুরগি ও ডিম নেবে না সৌদি আরব। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। নির্বাচনী তহবিলের অনুদান ফেরত দিচ্ছেন তাসনিম জারা। ধানমন্ডির ১২ নম্বর সড়ক, গাছে ঢাকা ছায়া ঘেরা শান্ত এই সড়কের ৭১ নম্বর প্লটটি বাইরে থেকে দেখলে মনে হবে আর ১০টি সাধারণ প্লটের মতোই, কিন্তু এই ১ বিঘা প্লটের ভেতরেই লুকিয়ে আছে এক মহা দুর্নীতির গল্প। যে গল্পের পরতে পরতে রয়েছে জালিয়াতি, অদৃশ্য সিন্ডিকেট আর রাষ্ট্রীয় সম্পদ লুটের নিখুঁত পরিকল্পনা। কালবেলার সাংবাদিক সানাউল হক সানি ও জাফর আহমেদের অনুসন্ধানে উঠে এসেছে লোমহর্ষক সব তথ্য। গল্পের শুরু স্বাধীনতার ঠিক পর থেকে। জমির মালিক পাকিস্তানি নাগরিক কাজেম বেয়াদের মৃত্যুর পর তার স্ত্রী দেশ ছাড়েন। নিয়ম অনুযায়ী শত কোটি টাকা মূল্যের এই বিশাল সাম্রাজ্যটি হওয়ার কথা ছিল রাষ্ট্রের সম্পদ, কিন্তু নথিপত্রে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে নাম থাকলেও দীর্ঘ ৫৫ বছর রহস্যজনকভাবে এর কোনো গেজেট হয়নি। এই দীর্ঘসূত্রতাই ছিল সিন্ডিকেটের জন্য বড় একটি সুযোগ। হঠাৎ করেই ২০০১ সালে আবির্ভাব হয় হামিদ উদ্দিন নামের এক ব্যক্তির। দাবি করেন লন্ডনে বসে আদি মালিকের স্ত্রী তাকে আমমোক্তারনামা বা প্লটের পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, কিন্তু গোয়েন্দা তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। সেই দলিলে ছিল ভয়াবহ জালিয়াতি। আইন যেখানে বলছে পরিত্যক্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া অসম্ভব, সেখানে এক অদৃশ্য জাদু বলে সেই জাল দলিলই গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় মন্ত্রণালয়ে বৈধ হয়ে যায়। এখন সেই বিতর্কিত জমিতেই মাথা তুলে দাঁড়াচ্ছে নাফকো প্যালেস ৭১ নামের একটি বিলাসবহুল ভবন। এটি শুধু দুর্নীতি নয়, সরাসরি রাষ্ট্রীয় ডাকাতি। পর্দার আড়ালের এই ডাকাতির কারিগররা কি ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে, নাকি হাওয়ায় মিলিয়ে যাওয়া শত কোটির রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার হবে কোনো একদিন, কোনো এক সময়? ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর পদত্যাগপত্র জমা দেওয়ার খবরটি এখন টক অব দ্য কান্ট্রি। বুধবার তার এই সিদ্ধান্তের কথা জানাজানি হওয়ার পর থেকেই জনমনে প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে তিনি দায়িত্ব ছাড়তে চাইছেন। যদিও সাজ্জাদ আলী পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এর সুনির্দিষ্ট কারণ নিয়ে তিনি এখনও মুখ খোলেননি। সাধারণ নিয়ম অনুযায়ী ব্যক্তিগত কারণ বা শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও পুলিশ প্রশাসনের ভেতরে চলমান সংস্কার প্রক্রিয়ার মধ্যে তার এই সরে দাঁড়ানোকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। আবার অনেকে মনে করছেন প্রশাসনের উচ্চ পর্যায়ে বড় কোনো রদবদলের অংশ হিসেবেই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। অন্যদিকে ডিএমপির মতো বিশাল একটি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা বা বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কোনো অদৃশ্য চাপ কাজ করছে কিনা, সেই প্রশ্ন এড়িয়ে যাওয়া যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে এখনও তার পদত্যাগপত্র গ্রহণ বা পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আপাতত নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত তিনি নিজ পদে কাজ চালিয়ে যাবেন। তবে কারণ যেটাই হোক, দেশের সবচেয়ে বড় পুলিশ ইউনিটের প্রধানের এই পদত্যাগপত্র এখন আলোচনার তুঙ্গে। সম্প্রতি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। ওই ভিডিওতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর রায়কে কিছুটা ক্ষুব্ধ অবস্থায় দেখা যায়। অবশেষে এই ঘটনার পেছনের প্রকৃত কারণ স্পষ্ট করলেন তিনি নিজেই। মঙ্গলবার কেরানীগঞ্জে এক মতবিনিময় সভায় গয়েশ্বর রায় জানান, সেদিন শপথের অনুষ্ঠানে তাকে নিয়ম অনুযায়ী সামনের সারিতে আসন দেয়া হয়েছিল, কিন্তু অনুষ্ঠান চলাকালে এক কর্মকর্তা না বুঝেই তাকে আসন ছেড়ে দিতে বলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এমনকি আসন না ছাড়লে এসএসএফ ডেকে ব্যবস্থা নেয়ার হুমকিও দেয়া হয়। এমন অপমানজনক পরিস্থিতিতে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
বেরিয়ে আসার সময় উপস্থিত অনেকে তাকে থেকে যাওয়ার অনুরোধ করলে তিনি কিছুটা বিরক্তি ও রাগ প্রকাশ করেন, যা ধরা পড়ে ওই ভিডিওতে। গয়েশ্বর রায় সাফ জানিয়ে দেন তার মন্ত্রী হওয়ার কোনো মোহ নেই। তিনি বলেন, আমি মন্ত্রিত্ব চাই না, সংসদ সদস্য হিসেবে জনগণের কথা বলতে চাই। খণ্ডিত ভিডিও দেখে বিভ্রান্ত না হতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের ডিম আর খাবে না সৌদি আরব। দেশটির বাজারে বাংলাদেশের ডিম ও মুরগির মাংস আমদানিতে হঠাৎ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী শুধু বাংলাদেশ নয়, সাথে আরো 40টি দেশের ডিম আর মুরগির ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি। কিন্তু প্রশ্ন হলো, হুট করে কেন এমন কঠোর সিদ্ধান্ত নিল দেশটি? মূলত জনস্বাস্থ্যে নিরাপত্তা ও বার্ড ফ্লু ভাইরাসের ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি জানিয়েছে, বাংলাদেশ সহ আরো 40টি দেশের পোল্ট্রি পণ্যে বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কায় তারা এই সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাস্থ্যগত ঝুঁকি থাকায় বাংলাদেশি ডিম ও মুরগি এখন থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞার ফলে মধ্যপ্রাচ্যের বিশাল বাজারে বড় ধরনের ধাক্কা খেল বাংলাদেশের রপ্তানি বাণিজ্য। এর আগে কাতার বা ওমানের মতো দেশগুলোতেও রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা ছিল ব্যবসায়ীদের, যা এখন অনিশ্চয়তার মুখে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক বার্তা দিলেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি। মঙ্গলবার সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি আশ্বস্ত করেছেন যে পে স্কেল বাস্তবায়ন হবেই, তবে এখনই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা না করে তিনি স্পষ্ট জানিয়েছেন, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নতুন এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময়ের প্রয়োজন এবং সবাইকে ধৈর্য ধরতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে স্কেল পাবেন। তবে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে। বৈঠক শেষে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ. হান্নান জানান, প্রতিমন্ত্রী তাদের দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনেছেন। এবার অনুদানের অর্থ ফেরত নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ডাক্তার তাসনিম জারা। নির্বাচনী তহবিলে অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ঢাকা ৯ আসনের এই স্বতন্ত্র প্রার্থী। গত মঙ্গলবার রাতে তাসনিম জারা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, আমাদের নির্বাচনী তহবিলে আপনারা যে অনুদান দিয়েছিলেন তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে সংশ্লিষ্ট ফর্ম পূরণ করে অর্থ ফেরত নিন। কেননা তাসনিম জারা অনুদানের অর্থ ফেরত দেওয়ার জন্য তার ফেসবুক পোস্টে একটি গুগল ফর্মের লিঙ্ক শেয়ার করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, যা পূরণ করার মাধ্যমে অনুদানকারীরা অর্থ ফেরত নিতে পারবেন। তাসনিম যারা আরো লেখেন, যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছিলেন তারা ডিপোজিট স্লিপ হারিয়ে গেলে বা না থাকলেও আবেদন করুন। সেক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আপনার অর্থ ফেরত দেওয়া হবে। অন্যদিকে অনুদানের অর্থ ফেরত নেওয়ার জন্য আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 10 মার্চ 2026। এদিকে তাসনিম যারা পোস্টে লেখেন, আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।